হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব লিনিয়ার প্রোগ্রামিং বইয়ের অধ্যায় 2 এর এ, যেখানে আমাদের বলবে কোন লিনিয়ার প্রোগ্রাম প্রবলেম অর্থাৎ এলপিপি কে কিভাবে আদর্শ বা প্রমিত আকারে রূপান্তর করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা জেনে খুশি হবেন যে এই লিনিয়ার প্রোগ্রামিং বইয়ের মধ্যে যে টপিকগুলো সব থেকে গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম টপিক হলো এই লিনিয়ার প্রোগ্রাম প্রবলেমকে আদর্শ বা প্রমিত আকারে রূপান্তর। সো এই টপিকটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, আমি আশাবাদী একটা দেখাইলে আপনারা সব করতে পারবেন। তো চলেন অঙ্কটা করা যাক। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা দেখেন আমাদের প্রশ্নটাই বলছে যে নিম্নের লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম থেকে আদর্শ বা প্রমিত আকারে রূপান্তর করা। এলপিপি বলতে বোঝায় লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। দেখেন লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। দেখেন তো বললো যে নিম্নের এলপিপি কে আদর্শ বা প্রমিত আকারে রূপান্তর করে। তাকে এখানে আমরা দুটো অঙ্ক লিখে রাখছি যে এটা হলো একটা, দেখেন প্রথমটা একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, দ্বিতীয়টা একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এখন এই দুটো প্রবলেমকে দুটো অঙ্ক এখানে, প্রতিটাকে কিভাবে আমরা আদর্শ বা প্রমিত আকারে নিয়ে যাব, এটাই হলো আমাদের এই টপিকের মূল লক্ষ্য। তো দেখেন কোন এলপিপি কে বা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমকে আদর্শ বা প্রমিত আকারে নিতে হলে যে ধাপগুলো আমাদের অনুসরণ করতে হয়, আমি ধাপগুলো এখানে লিখে রাখছি, যদি একটু খেয়াল করেন আপনারা দেখেন এখানে প্রথম ধাপটা বলছে যে শর্তসমূহ সমীকরণ আকারে হবে। সুপ্রিয় শিক্ষার্থী দেখেন এখানে কিন্তু প্রতিটার ক্ষেত্রেই সমীকরণ আকারে নাই, এখানে আছে দেখেন অসমতা আকারে। আমরা জানি গ্রেটার দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল, এইগুলাকে বলা হয় অসমতা। দেখেন এখানে কিন্তু সমীকরণ আকারে নাই। সমীকরণ হতে হলে আমরা জানি সমান চিহ্ন হতে হয় বা ইকুয়াল চিহ্ন হতে হয়। তো দেখেন এইগুলাকে প্রথমে আমাদের সমীকরণ আকারে নিয়ে যেতে হবে। তারপরটা দেখেন কি বললো, তারপরটাই বললো 2 নম্বরটাই যে শর্তের ধ্রুবক অঋণাত্মক হবে। দেখেন শর্তের ধ্রুবক অঋণাত্মক হবে। দেখেন এখানে যে শর্তগুলো দেওয়া আছে এই শর্তগুলোর দেখেন যে ধ্রুবক আছে, যেমন প্রথমটা দেখেন 1 আছে, দ্বিতীয়টা 7 আছে, তারপরটা 3 আছে, তারপরটা 3 আছে। এইগুলো সবসময় অঋণাত্মক হবে অর্থাৎ ধনাত্মক হবে। তো দেখেন এই ক্ষেত্রে কিন্তু আমাদের ধনাত্মকই আছে। তো যদি কখনো ধনাত্মক না থেকে ঋণাত্মক থাকতো তাহলে সেটাকে কিন্তু আমাদের ধনাত্মকে নিতে হলো। যদি ঋণাত্মক থেকে ধনাত্মক নিতে হয় তাহলে আমাদের উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করতে হয়। যখন মাইনাস দ্বারা, মনে করেন এখানে ধ্রুবক আছে -3, যদি আমরা মাইনাস দ্বারা গুণ করতাম তাহলে কিন্তু আমাদের +3 হয়ে যেত এবং ওই মাইনাসটা উভয় পাশেই গুণ করতে হয়, ডান পাশেও গুণ করতে হবে বাম পাশেও গুণ করতে হবে, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে। দেখেন তারপরটা কি বললো যে সকল চলক অঋণাত্মক হবে। অঋণাত্মক বলতে কি বোঝায়, আমরা আগেই বলেছি যে ধনাত্মক হবে। দেখেন এই যে এখানে আছে x1 x2 x1 x2, দেখেন এখানে কিন্তু আমাদের বলে দিয়েছে যে x1 x2 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0। তো আমরা জানি ধনাত্মক হতে হলে সেটা তো গ্রেটার দ্যান ইকুয়াল 0ই হয়, গ্রেটার 0 থেকে বড় বা 0 সমান সেটাকেই তো ধনাত্মক বলে। তো দেখেন এখানে বলছে সকল চলক অঋণাত্মক হবে অর্থাৎ সকল চলক ধনাত্মক হবে। তারপরটাই বলছে যে উদ্দেশ্য ফাংশন গরিষ্ঠকরণ বা লঘিষ্ঠকরণ হবে। আপনি গরিষ্ঠকরণেও নিতে পারেন, লঘিষ্ঠকরণেও নিতে পারেন। আমরা সবসময় গরিষ্ঠকরণে নিয়ে যাব, কারণ একটা টপিক শিখতে পারলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা সবসময় গরিষ্ঠকরণ করব। গরিষ্ঠকরণ থাকলেও গরিষ্ঠকরণ লিখবো, যদি লঘিষ্ঠকরণ থাকে সেটাকেও আমরা গরিষ্ঠকরণ করব। কোন লঘিষ্ঠকরণকে গরিষ্ঠকরণ করতে হলে আমাদের যেইটা থাকবে ওইটাকে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমাদের ওই লঘিষ্ঠকরণ গরিষ্ঠকরণ চলে আসে। আবার যদি গরিষ্ঠকরণকে মাইনাস দ্বারা গুণ করি তাহলে কিন্তু সেটা লঘিষ্ঠকরণে রূপান্তর হয়ে যায়। তো দেখেন তারপর এটা বললো যদি xi is less than equal 0 থাকে তবে xi এর জায়গায় -xi ড্যাশ হবে, যেখানে xi ড্যাশ হলো is greater than equal 0। দেখেন যদি কখনো, দেখেন এখানে আছে x1 x2 is greater than equal 0, অর্থাৎ দুটোই কিন্তু আমাদের শর্ত ফিল আপ করছে। তবে যদি কখনো এমন থাকে, দেখেন মনে করেন এইখানে যদি থাকতো যে x1 is less than equal 0, দেখেন যদি এটা থাকতো, তো এটা তো আমাদের শর্ত ফিল আপ করলো না, আমাদের বলেই দিছে যে xi is less than equal 0 থাকলে তবে আমরা ওই xi এর জায়গায় xi ড্যাশ লিখতে পারি। তো দেখেন এখানে আছে x1, তাহলে আমরা যদি এমন কোনো থাকে তখন ওই x1 এই মূল অসমতাগুলিতে বা মূল যে আমরা সমীকরণগুলো তৈরি করব ওখানে যেখানে যেখানে x1 আছে সেখানে আমরা লিখবো -x1 ড্যাশ, কারণ এইখানে এই x1 ড্যাশ হলো ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0, অর্থাৎ এই শর্তটা ফিল আপ করবে। তাহলে আমরা বুঝলাম যদি কখনো চলক লেস দ্যান ইকুয়াল থাকে তখন ওই চলকের জায়গায় আমরা
x1 অর্থাৎ যেই চলকটা থাকবে তার ড্যাশ আই লিখবো এবং ওইটাই লিখবো যে x1 ড্যাশ, এটা যেহেতু x1 আছে x1 ড্যাশ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে। তারপরে দেখেন কি বলছে যে যদি xi চিহ্ন নিরপেক্ষ থাকে, দেখেন যদি বলে দেয়, মনে করেন আমরা যে সমীকরণগুলো লিখতেছি ওখানে মনে করেন তিনটা চলক আছে যে x1 x2 x3, কিন্তু এখানে দেখেন আমাদের বলা আছে মনে করেন যে x1 x2 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0, আরেকটা শর্ত বলছে যে x3 হলো চিহ্ন নিরপেক্ষ, বলতে পারে যে x3 চিহ্ন নিরপেক্ষ, চিহ্ন নিরপেক্ষ, বা কখনো কখনো বলতে পারে যে দেখেন আমাদের এখানে চলক তো তিনটা কিন্তু আমাদের দুইটার x1 x2 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0 এই x3 কথা বলাই নাই। দেখেন এই অঙ্কটা কিন্তু আমাদের এখানে দেখেন x3 আছে কিন্তু এখানে কিন্তু x3 কোনো কথাই বলেনি, তার মানে কি এই x3 টা চিহ্ন নিরপেক্ষ আছে। তো যদি ওই চলকটা চিহ্ন নিরপেক্ষ হয় তাহলে ওই যেই চলকটা চিহ্ন নিরপেক্ষ দেখেন এখানে দেখেন আছে x3 চিহ্ন নিরপেক্ষ, তো ওই x3 এর জায়গায় আমরা লিখবো, দেখেন কি বলছে যে xi ড্যাশ মাইনাস xi ডাবল ড্যাশ, অর্থাৎ এখানে লিখবো x3 ড্যাশ মাইনাস মাইনাস x3 ডাবল ড্যাশ, যেখানে এই x3 ড্যাশ এবং x3 ডাবল ড্যাশ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0। আশা করি আপনারা বুঝেছেন। তাহলে যেখানে বলবে চিহ্ন নিরপেক্ষ ওই চলকটার জায়গায় আমরা কি লিখবো, অর্থাৎ এই সমীকরণে যেখানে যেখানে ওই চলকটা থাকবে সেখানে সেখানে আমাদের লিখতে হবে যে x3 ড্যাশ x3 ডাবল ড্যাশ, অর্থাৎ x3 ড্যাশ মাইনাস x3 ডাবল ড্যাশ এটা লিখবো। দেখেন তারপর এটা কি বললো, যদি কোনো শর্তে ইজ লেস দ্যান ইকুয়াল চিহ্ন থাকে, যদি কোনো শর্তে লেস দ্যান ইকুয়াল চিহ্ন থাকে তবে বাম পক্ষে কমতি চলক যোগ করতে হয়, এবং যদি গ্রেটার দ্যান ইকুয়াল 0 থাকে তাহলে দেখেন বাড়তি চলক বিয়োগ করতে হয়। মনে করেন এই যে দেখেন এখানে বলছে যে x1 প্লাস x2, দেখেন এখানে বলছে x1 প্লাস x2 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 1, ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 1। তো আমরা তো প্রথমটাই বলছিলাম যে শর্ত সম্মুখে সমীকরণ আকারে নিতে হবে, তো সমীকরণ আকারে নিতে হলে তো আমাদের এই লেস দ্যান গ্রেটার দ্যান ইকুয়াল 0 কে ইকুয়াল আকারে নিয়ে যেতে হবে। তো যখন আমরা ইকুয়াল আকারে নিব তখন এই চিহ্নটা উঠে কখনো কমতি চলক আনতে হয়, কখনো বাড়তি চলক আনতে হয়। তো দেখেন যখন এই লেস দ্যান ইকুয়াল থাকে, দেখেন যখন এই গ্রেটার দ্যান ইকুয়াল থাকে, যখন গ্রেটার দ্যান ইকুয়াল থাকে, অর্থাৎ গ্রেটার দ্যান ইকুয়াল বলতে কি বোঝায়, এই 1 এর থেকে এটা নিশ্চয়ই বড়, 1 থেকে এটা তো বড়, তাই এইটা যেহেতু বড় আমরা যতটুকু বড় ততটুকু বিয়োগ করে দেবো। অনেকটা মনে রাখার সুবিধাটা এইভাবে মনে রাখবেন যে এই পাশ যেহেতু বড়, আমরা দুই পাশ যখন ইকুয়াল করতেছি তাহলে এই বেশিটুকু বাদ দিয়ে দিতে হবে। তা বাদ দেওয়াকে বলে যে ওই বাদ দেওয়াটুকুকেই বলে যে বাড়তি চলক, দেখেন ওই বাদ দেওয়াটুকুকে বলে যে বাড়তি চলক বিয়োগ করতে হয়। তো মনে করেন আমাদের s1 টুকু বাড়তি চলক, ওইটাকে আমরা বিয়োগ করে দিব। তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে দেখেন x1 প্লাস x2 বিয়োগ x1, আমরা এইটা লিখবো, আমরা এইটা লিখবো। আপনারা একটু বোঝেন, আমরা অঙ্ক করলে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। তো এখানে বলা হলো, বা আপনারা এইভাবে একবারে মনে রাখতে পারেন যে গ্রেটার দ্যান ইকুয়াল থাকলে, দেখেন গ্রেটার দ্যান ইকুয়াল থাকলে আমরা একবারে লিখবো বাড়তি চলক বিয়োগ করব, এবং গ্রেটার দ্যান লেস দ্যান ইকুয়াল থাকলে আমরা বাড়তি চলক যোগ করব। এবার দেখেন যদি কোনো শর্তে xi ইজ লেস দ্যান ইকুয়াল d আকারে থাকে, যদি কোনো শর্তের ভিতরে, চলক নয় কিন্তু এখানে বলছে যদি কোনো শর্তের ভিতরে, যে এখানে যে সমতা এই যে দেখেন এখানে দুইটা অসমতা দেওয়া আছে, একটা সমীকরণ দেওয়া আছে, এখানে দেখেন তিনটা অসমতা, চারটা অসমতা দেওয়া আছে, এদের মধ্যে বলছে যদি কখনো কোনো শর্তটা xi ইজ লেস দ্যান ইকুয়াল d থাকে তাহলে আমরা দেখেন d টা তো এখানে বড়, তাহলে বড়, আর এখানে আছে xi হলো d থেকে xi হলো ছোট, অর্থাৎ xi থেকে d টা বড়, এক্ষেত্রে আমরা লিখবো d মাইনাস xi ড্যাশ। আর যদি কখনো xi ইজ গ্রেটার দ্যান ইকুয়াল d থাকে, অর্থাৎ xi টা বড় হয়, তখন আমরা লিখবো যে xi এর জায়গায় xi ড্যাশ মাইনাস d। দেখেন আমরা একটা অঙ্ক করলে আপনারা আরো ভালো একটু বুঝতে পারবেন। তো দেখেন আমরা একটা অঙ্ক শুরু করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে না। যদি আমরা 2 নম্বরটা সমাধান করি আগে, দেখেন 2 নম্বরটাই কি বলে, দেখেন 2 নম্বরটাই বলছে যে লঘিষ্ঠকরণ করো, আমাদের উদ্দেশ্য ফাংশনটা দেওয়া আছে z ইকুয়াল -3x1 প্লাস x2 প্লাস 2x3। দেখেন এখানে শর্ত দেওয়া আছে কয়টা, এখানে দেখেন দুইটা অসমতা দেওয়া আছে এবং একটা সমীকরণ দেওয়া আছে। তো দেখেন এখন আমরা অঙ্কটা কিভাবে করব। তো দেখেন আমরা তো জানি, আমরা শর্তে পড়ছিলাম যে শর্ত সম সমীকরণ আকারে করতে হবে। তাহলে দেখেন এখানে কিন্তু এখানে দেখেন একটা কিন্তু আমাদের সমীকরণ আকারে দেওয়া আছে, তো দেখেন এইটা কিন্তু আমাদের আর কাজ করা লাগতেছে না। দেখেন তাহলে আমাদের এখানে অসমতা আছে, দেখেন কয়টা, এখানে আছে অসমতা দুইটা, তাহলে এই অসমতা দুটোকে আমাদের সমীকরণ নিতে হবে। দেন বলছিল যে শর্তের ধ্রুবক অঋণাত্মক হবে, দেখেন এখানে
প্রথম অসমতাটা ধ্রুবক আছে 1, দ্বিতীয়টা দেখেন 3, কিন্তু তৃতীয়টা যেটা সমীকরণ আকারে রয়েছে এটা কিন্তু আমাদের -10, অর্থাৎ এটা আছে কিন্তু ঋণাত্মক। এটাকে আমাদের অঋণাত্মক করতে হবে। তো আমরা বলছিলাম যে অঋণাত্মক ঋণাত্মক করতে হলে অঋণাত্মক থেকে বা ঋণাত্মক থেকে যদি আমাদের ধনাত্মকে পরিণত করতে হয় সেক্ষেত্রে আমাদের মাইনাস দ্বারা গুণ করতে হয়। তো এটাকে আমরা মাইনাস দ্বারা গুণ করব। তারপর এটা দেখেন উদ্দেশ্য ফাংশনের লঘিষ্ঠকরণ বা গরিষ্ঠকরণ হবে। এখানে দেওয়া আছে আমাদের লঘিষ্ঠকরণ। আমরা বলেছিলাম যে আমরা সবসময় গরিষ্ঠকরণে নিয়ে যাব। তো লঘিষ্ঠকরণকে গরিষ্ঠকরণে নিতে হলে আমাদের মাইনাস দ্বারা গুণ করতে হয়। দেখেন তারপর আমাদের যে শর্তগুলো ফিল আপ করতেছে, পরেরটা দেখেন এখানে আমাদের বলছিল যে সকল চলক অঋণাত্মক হবে। দেখেন সকল চলক অঋণাত্মক হবে। দেখেন এখানে প্রতিটা চলকে কিন্তু অঋণাত্মক, অর্থাৎ অঋণাত্মক বলতে বোঝায় ধনাত্মক। অর্থাৎ দেখেন x1 0 থেকে বড়, x2 0 থেকে বড়, x3 0 থেকে বড়। তো চলেন যদি অঙ্কটা আমরা করা শুরু করি তাহলে কিভাবে হবে। তাহলে প্রথমে আমরা লিখে নিব, দেখেন প্রথমে আমরা লিখে নিব যেহেতু এখানে আমাদের অসমতা আছে দুইটা, এখানে আমাদের অসমতা আছে দুইটা, এটা হলো প্রথম শর্ত, এটা দ্বিতীয় শর্ত। তো আমরা জানি যদি অসমতা থাকে, অসমতা থেকে সমীকরণে নিতে হলে যদি কখনো লেস দ্যান ইকুয়াল থাকে, দেখেন আমরা এখানে বলছিলাম যদি কখনো লেস দ্যান ইকুয়াল থাকে তাহলে কমতি চলক যোগ করতে হয়। তাহলে দেখেন কমতি চলক যোগ করতে হয়। এবং যদি গ্রেটার দ্যান ইকুয়াল থাকে তাহলে বাড়তি চলক, দেখেন যদি গ্রেটার দ্যান ইকুয়াল থাকে তাহলে বাড়তি চলক বিয়োগ করতে হবে। দেখেন বাড়তি চলক বিয়োগ করতে হবে। তো দেখেন আমরা এখানে লিখে নিব যে প্রথম শর্তে, দেখেন আমরা কি করব যে প্রথম শর্তে, দেখেন প্রথম শর্তে S1 আমরা বলছিলাম যে কমতি চলক বাড়তি চলক আমরা S1 S2 S3 এগুলো ধরবো। এখানে যেহেতু অসমতা আছে দুইটা, আমাদের কমতি চলক বা বাড়তি চলক দুইটাই ধরতে হবে। তো প্রথমটার ক্ষেত্রে দেখেন আমাদের প্রথমটার ক্ষেত্রে বলছে যে বাম পাশে কমতি চলক যোগ করে দেয়, লেস দ্যান ইকুয়াল থাকলে কমতি চলক যোগ করে। তাহলে আমরা লিখবো যে প্রথম শর্তে S1 কমতি চলক, দেখেন S1 কমতি চলক, দেখেন S1 কমতি চলক এবং এবং দেখেন দ্বিতীয় শর্তে কি হবে, দেখেন দ্বিতীয় শর্তে S2, আমরা যেহেতু S1 এইটা নিয়েছি তাহলে এখানে হবে S2। এটা দেখেন আছে আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল। তো আমরা জানি গ্রেটার দ্যান ইকুয়াল হলে আমাদের এই বাড়তি চলকটা বিয়োগ করতে হয়। তাহলে S2 বাড়তি চলক, দেখেন x2 বাড়তি চলক, S2 বাড়তি চলক নিয়ে, দেখেন S2 বাড়তি চলক নিয়ে আমরা আদর্শ আকার তৈরি করব বা প্রমিত আকার তৈরি করি। দেখেন প্রমিত আকার তৈরি করি, দেখেন প্রমিত আকার তৈরি করি। অর্থাৎ এইটা আমাদের প্রথমে লিখে নিতে হবে যে প্রথম শর্তে আমরা S1 কে কমতি চলক ধরলাম, দ্বিতীয় শর্তে S2 কে আমরা বাড়তি চলক ধরলাম, এটা আমরা প্রমিত আকার তৈরি করবো। এবার দেখেন আমরা কি করব, এখানে আছে আমাদের লঘিষ্ঠকরণ করো, এখানে বলছে আমাদের লঘিষ্ঠকরণ করো। তো আমরা আগেই বলছিলাম যে আমাদের লঘিষ্ঠকরণ বলুক আর গরিষ্ঠকরণ বলুক আমরা সবসময় গরিষ্ঠকরণে নিয়ে যাব। তো দেখেন তাহলে এই লঘিষ্ঠকরণকে যদি গরিষ্ঠকরণ করতে হয়, দেখেন যদি গরিষ্ঠকরণ করতে হয় তো আমরা বলছিলাম যে মাইনাস গুণ ওই লঘিষ্ঠকরণটা লিখতে হয়। দেখেন ওই লঘিষ্ঠকরণটা লিখতে হয়। তো এখানে দেখেন আমাদের মাইনাস চিহ্ন দিব আর আমাদের লঘিষ্ঠকরণে কি দেওয়া ছিল, তাহলে দেখেন আমরা এখানে লিখবো জেড প্রাইম বা জেড প্রাইম সমান সমান মাইনাস জেড। দেখেন মাইনাস জেড, তাহলে জেড এর মানটা এখানে দেওয়া আছে যে -3x1, ভালো করে দেখেন -3x1 প্লাস x2 এখানে দেখেন আছে +2x3। তো দেখেন এটা যদি আমরা গুণ করি তাহলে এখানে আছে -3x1, এটা হচ্ছে +3x1, এখানে আছে +x2, এখানে হবে -x2, এখানে আছে +2x3, এখানে হবে -2x3। এবং দেখেন এই যে গরিষ্ঠকরণ, এখানে যে আমরা দুইটা চলক নিয়ে আসলাম যে কমতি চলক এবং বাড়তি, এখানে আমরা লিখলাম না যে আমরা S1 কমতি চলক এবং S2 বাড়তি চলক নিই, তো ওই চলক দুটো আমাদের এখানে লিখে দিতে হবে। তাহলে এখানে আমরা লিখবো 0s1 প্লাস 0s2, অর্থাৎ S1 S2 আমরা নতুন দুটো চলক নিয়ে আসলাম যাদের সহগগুলো আমাদের শূন্য আকারে লিখতে হবে। যদি এখানে তিনটে থাকতো তাহলে আমরা লিখতাম 0s3। এবার দেখেন আমাদের শর্তগুলো কি হবে, তাহলে দেখেন শর্ত হবে বা শর্ত সমূহ, দেখেন শর্ত সমূহ হচ্ছে, তো আমরা জানি যে আমাদের অসমতাটাকে সমীকরণে নিয়ে যেতে হবে। তো দেখেন প্রথম অসমতাকে কি আছে, দেখেন প্রথম অসমতা আছে আমাদের x1, দেখেন আছে -2x2, দেখেন আছে +x3, দেখেন আছে +x3।
দেখেন এখানে আছে x1 মাইনাস 2x2 প্লাস x3। এখানে আমরা বলছিলাম যে আমাদের এখানে কমতি চলক যোগ করতে হবে, যেহেতু লেস দ্যান ইকুয়াল মানে কি এই ভাষার অংশটুকু কম, অর্থাৎ কমতি চলক আমাদের যোগ করতে হবে। এখানে আমরা লিখবো প্লাস এই যে কমতি চলক s1, আমরা প্রথম লিখলাম না, প্রথম সাথে s1 কমতি চলক নেই, তাহলে প্লাস s1 সমান 1। তাহলে প্রথম শর্তটা আমাদের শেষ হয়ে গেল। এবার দেখেন দ্বিতীয় শর্তটা কি আছে, দেখেন দ্বিতীয় শর্তটা আছে 4x1 প্লাস x2 প্লাস x2, এখানে আছে দেখেন প্লাস 2x3, দেখেন আছে 2x3 এখানে আছে গ্রেটার দেন ইকুয়াল। তো আমরা জানি গ্রেটার দেন ইকুয়াল থাকলে আমাদের কমতি চলক, আমাদের বাড়তি চলকটা বিয়োগ করতে হয়। তাহলে আমরা এখানে দেখেন বাড়তি চলকটা হলো s2, আমরা বিয়োগ করে দিলাম সমান, এখানে আমাদের 3 আছে, এই যে আমাদের 3। এবার দেখেন তৃতীয়টার ক্ষেত্রে কি হবে, তৃতীয়টার ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে সমীকরণ আকারে দেওয়া আছে। আমরা জানি যে অসমতাটাকে সমীকরণ আকারে নিয়ে থাকি, এখানে কিন্তু আমাদের সমীকরণ আকারে দেওয়া আছে। তবে দেখেন এখানে যে আরেকটা শর্ত বললো যে ধ্রুবক সবসময় অঋণাত্মক হবে, অঋণাত্মক বলতে বোঝায় ধনাত্মক হবে। তো ধনাত্মক এখানে তো আছে ঋণাত্মক -10, তাহলে -10 কে আমাদের 10 করতে হবে, ধনাত্মক করতে হবে। তাহলে -10 কে যদি 10 করতে হয় তাহলে আমাদের মাইনাস দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখেন এই দিকে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে আমাদের বাম দিকেও মাইনাস দ্বারা গুণ করি, তাহলে দেখেন এখানে কি হচ্ছে, এখানে দেখেন হচ্ছে মাইনাস 2x1, দেখেন এখানে আছে প্লাস 2x1, তাহলে আমরা মাইনাস দ্বারা গুণ করলে হবে -2x1, মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস মানে প্লাস, এখন প্লাস এখানে হচ্ছে x3 সমান সমান 10, ওখানে আছে দেখেন, ওখানে দেখেন আছে প্লাস -10, আমরা মাইনাস দ্বারা যেহেতু গুণ করলাম তাহলে +10 হয়ে গেল। তাহলে দেখেন এখানে হলো +10। তাহলে এখন এই যে আমাদের বলছিল যে আমাদের এখানে যে চলকগুলো আসলো যে x1 x2 x3 এইগুলো যে গ্রেটার দেন ইকুয়াল 0, ওই শর্তটুকু আমাদের নিচে লিখে দিতে হবে। তাহলে দেখেন আমরা এখানে লিখবো যে যেখানে x1 is greater than equal 0, x2 is greater than equal 0, দেখেন x3 is greater than equal 0। তো এইটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সারটা। তো দেখেন অঙ্কটা একদমই সোজা, আপনারা একটু চেষ্টা করলে আশা করি পারবেন। তাহলে আমরা কি করলাম, আমরা দেখলাম যে এখানে কয়টা অসমতা আছে, যে কয়টা অসমতা থাকে আমাদের সেই কয়টা বাড়তি চলক বা কমতি চলক নিতে হয়। যেহেতু প্রথম অসমতাটাই আমাদের লেস দ্যান ইকুয়াল আছে, আমরা s1 কমতি চলক নিয়েছি, এবং যেহেতু দ্বিতীয় অসমতাটাই আমাদের বাড়তি চলক বা অর্থাৎ গ্রেটার দ্যান ইকুয়াল আছে, সেহেতু আমরা বাড়তি চলকটা বিয়োগ করলাম। এবার দেখেন এই যে আমরা লিখলাম গরিষ্ঠকরণকে গরিষ্ঠকরণে নিয়ে গিয়েছি, অর্থাৎ জেড আসছিল আমাদের মাইনাস জেড দিলে এটা জেড প্রাইম হয়েছে, এটা গরিষ্ঠকরণ আকার হয়েছে। দেখেন এখানে যদি আপনারা এই তিনটা লাইন না করে একবারে লিখতেন যে জেড প্রাইম সমান সমান সামথিং, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হতো। তো আমরা দেখেন পরে শর্তগুলোকে আমরা নিয়ে গিয়েছি আদর্শ ফর্মে। তো এটাই হলো আমাদের এই আদর্শ বা প্রমিত আকার বা স্ট্যান্ডার্ড ফর্ম। দেখেন এখানে আরেকটা কথা বলতে পারে, সেটা হলো স্ট্যান্ডার্ড ফর্ম। দেখেন স্ট্যান্ডার্ড ফর্ম, আরেকটা কথা বলতে পারে সেটা হলো স্ট্যান্ডার্ড, দেখেন স্ট্যান্ডার্ড ফর্ম, এটাও বলতে পারে কখনো স্ট্যান্ডার্ড ফর্ম। তো দেখেন চলেন এবার আমরা 2 নম্বর অঙ্ক, এটা তো আমরা 2 নম্বর করলাম, 1 নম্বরটা করা যাক। চলেন 1 নম্বরটা করা যাক, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসতে পারে এটা। সুপ্রিয় শিক্ষার্থী, এবার দেখেন এবার আমাদের যে অঙ্কটা বললো, এই অঙ্কটা বলছে গরিষ্ঠকরণ করো, আমাদের বা উদ্দেশ্য ফাংশনটা দেওয়া আছে z ইকুয়াল -3x1 -2x2। এবার দেখেন এখানে আমাদের শর্তগুলো কি কি দেওয়া আছে, শর্তগুলো দেওয়া আছে x1 plus x2 is greater than equal 1, তারপরটা দেওয়া আছে x1 plus x2 is less than equal 7, তারপরটা দেওয়া আছে x1 plus 2x3 is less than equal 3, এখানে দেখেন আছে x2 is less than equal 3, এখানে শর্ত দেওয়া আছে দেখেন x1 x2 is greater than equal। তো দেখেন প্রথমত দেখেন এখানে কিন্তু আমাদের চলক আছে, দেখেন x1 চলক, x2 চলক, x3 চলক, দেখেন x1 x2 x3 তিনটা চলক আছে, বাট আমাদের এখানে শর্তে কিন্তু দেওয়া আছে দেখেন x1 x2 is greater than equal 0, অর্থাৎ x3 এর কথা কিন্তু বলেনি। যখন x3 এর কথা বলে না, কোনো চলকের কথা না বলা থাকে, তখন ওটাকে আমাদের ধরে নিতে হয় যে ওই x3 টা হলো চিহ্ন নিরপেক্ষ, দেখেন ওটাকে ধরে নিতে হয় আমাদের চিহ্ন নিরপেক্ষ। কখনো কখনো এটা আমাদের প্রশ্নে দেওয়া থাকে যে সামথিং বললো যে x3 চিহ্ন নিরপেক্ষ বা x4 চিহ্ন নিরপেক্ষ, x2 চিহ্ন নিরপেক্ষ, যদি কখনো না বলা থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে যে ওইটা হলো চিহ্ন নিরপেক্ষ। এখন চিহ্ন নিরপেক্ষ আমাদের একটা শর্ত এখানে শিখেছিলাম, দেখেন যে যদি কখনো চিহ্ন নিরপেক্ষ হয়, এই দেখেন যদি কখনো চিহ্ন নিরপেক্ষ হয় সেক্ষেত্রে আমরা কি শিখছিলাম, দেখেন আমরা বলছিলাম যদি xi চিহ্ন নিরপেক্ষ হয়
সেক্ষেত্রে আমাদের হয় এক্স আই ড্যাশ মাইনাস এক্স আই ডাবল ড্যাশ। তো এখানে আমাদের যেহেতু এক্স থ্রি চিহ্ন নিরপেক্ষ, সেক্ষেত্রে এখানে আমাদের হবে এক্স থ্রি ড্যাশ মাইনাস এক্স থ্রি ডাবল ড্যাশ, যেখানে এক্স থ্রি ড্যাশ এক্স থ্রি ডাবল ড্যাশ ইজ গ্রেটার দেন ইকুয়াল জিরো। এবার দেখেন, তাহলে একটা ফর্মুলা তো আমাদের চলে গেল। এবার দেখেন, এখানে দেখেন আরেকটা শর্ত বলছে যে এক্স টু ইজ লেস দেন ইকুয়াল থ্রি, এক্স টু ইজ লেস দেন ইকুয়াল থ্রি। দেখেন আমরা কিন্তু এখানে শিখছিলাম যদি এক্স টু বা এক্স আই, দেখেন আমরা শিখছিলাম যে এক্স আই যদি ইজ লেস দেন ইকুয়াল থ্রি হয়, এক্স ইজ লেস দেন ইকুয়াল থ্রি হয়, বা এক্স আই ইজ লেস দেন ইকুয়াল ডি হয়, আমরা ডি দিয়ে শিখছিলাম। অর্থাৎ কি এক্স আই থেকে এই ডিটা বড়, তাহলে বড় যদি হয় তাহলে আমরা ওই এক্স আই এর জায়গায় লিখবো ডি মাইনাস এক্স আই ড্যাশ, যেখানে ওই এক্স আই ড্যাশ ইজ গ্রেটার দেন ইকুয়াল জিরো। দেখেন আমরা কিন্তু এই সূত্রটা এখানে শিখেছিলাম, যদি যদি এক্স আই, দেখেন এই যেখানে শিখি যদি এক্স আই ইজ লেস দেন ইকুয়াল ডি হয়, তাহলে কিন্তু এক্স আই এর জায়গায় আমরা লিখবো যে ডি মাইনাস এক্স আই ড্যাশ। দেখেন ডি মাইনাস এক্স আই ড্যাশ, ডি তো বড়, তাহলে বড় থেকে এটা বিয়োগ করে দেবো, তাহলে সেটা হলো এক্স আই এর মান। তো দেখেন এই যে শর্তগুলো আমরা পেলাম, এই যে আমরা যে শর্তগুলো পেলাম, এই শর্তগুলো প্রথমে লিখে নিতে হবে। দেখেন কিভাবে লিখবো, তাহলে দেখেন আমরা প্রথমে লিখি যে, তাহলে এটা হলো আমাদের প্রথম শর্ত, এটা দ্বিতীয় শর্ত, এটা তৃতীয় শর্ত। তাহলে দেখেন প্রথমে লিখি যে ধরি, দেখেন যে ধরি এক্স টু সমান, তাহলে আমরা এক্স টু সমান কি পেলাম, মাত্রই দেখলাম যে থ্রি মাইনাস এক্স টু ড্যাশ, থ্রি মাইনাস এক্স টু ড্যাশ, এবং এক্স থ্রিটা বলছিল এখানে চিহ্ন নিরপেক্ষ, এখানে কিছুই বলা ছিল না, তার মানে কি এটা হলো চিহ্ন নিরপেক্ষ। দেখেন এক্স ওয়ান এক্স টুর কথা বলা আছে, কিন্তু এক্স থ্রির কথা তো বলা না, তাহলে এক্স থ্রি চিহ্ন নিরপেক্ষ। তা চিহ্ন নিরপেক্ষ হলে আমরা ধরছিলাম যে এক্স থ্রি সমান এইটা হবে এক্স থ্রি ড্যাশ মাইনাস এক্স থ্রি ডাবল ড্যাশ। তাহলে এখানে লিখে রাখি যে এখানে দেখেন, যেখানে এই এক্স টু ড্যাশ এক্স থ্রি ড্যাশ এক্স থ্রি ডাবল ড্যাশ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল জিরো। কারণ আমাদের তো শর্তই ছিল যে সকল চলক অঋণাত্মক হবে, তাহলে এই যখন আমরা এক্স টু এর মানটা এইটা বসাবো, এক্স থ্রি এর মানটা এইটা বসাবো, তখন যেটা হয়ে যাবে এই শর্ত, অর্থাৎ এক্স টু ড্যাশ এক্স থ্রি ডাবল ড্যাশ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল জিরো। এবার দেখেন এটা তো আমাদের কমতি চলক, বা এটা তো আমাদের জাস্ট এক্স টু সমান কি ধরলাম, এক্স থ্রি সমান কি ধরলাম সেটা লিখলাম। সুপ্রিয় শিক্ষার্থী এবার দেখেন, তো এখানে তো আমাদের বললো, দেখেন এখানে তো আমাদের বলছে যে তিনটা অসমতা আছে, অসমতাকে সমীকরণ করতে হবে। তো অসমতাকে সমীকরণ করতে হলে আমরা জানি বাড়তি চলক বা কমতি চলক আনতে হয়, সেটা এস ওয়ান হতে পারে, এস টু হতে পারে, এস থ্রি হতে পারে। যেহেতু এখানে তিনটা অসমতা, আমাদের এস ওয়ান, দেখেন আমাদের এস ওয়ান আমাদের আনতে হবে তিনটা, সেটা কি কি হতে পারে, সেটা হলো এস ওয়ান হতে পারে, এস টু হতে পারে, এস থ্রি, এই তিনটা আনবো। এর মধ্যে কোনটা কমতি চলক কোনটা বাড়তি চলক এটা আমরা ফর্মুলা অনুসারে লিখবো। তো দেখেন আমাদের বলছিল যদি কখন গ্রেটার দেন ইকুয়াল থাকে, দেখেন আমরা জেনেছি যে গ্রেটার দেন ইকুয়াল থাকলে আমরা ওই বাড়তি চলকটুকু, অর্থাৎ আমাদের বাম পাশে, অর্থাৎ এইদিকে মনে করেন এই দিকে বড়, অর্থাৎ ওয়ান থেকে তো এই পাশে অংশটুকু বড়, যে এক্স ওয়ান প্লাস এক্স টু ইজ গ্রেটার দেন ইকুয়াল ওয়ান, তার মানে ওয়ান থেকে এই পাশে অংশটুকু বড়। তো এই পাশে অংশটুকু যদি বড় হয়, ওই যতটুকু বড় ততটুকু আমরা বিয়োগ করবো। মনে করছি আমরা এস ওয়ানটা বড়, মনে করি আমরা এস ওয়ানটা বড়, তো এস ওয়ানটা যদি বড় হয়, ওই যতটুকু বড় অর্থাৎ ওই বাড়তি চলকটুকু আমরা বিয়োগ করে দিব। তাহলে দেখেন এইদিকে আমরা লিখি যে প্রথম শর্তে, একটু ভালো করে দেখেন আপনারা, সোজা আপনারা চেষ্টা করলেই পারবেন। দেখেন প্রথম শর্তে, দেখেন প্রথম শর্তে এস ওয়ান, প্রথম শর্তে এস ওয়ান বাড়তি চলক, দেখেন প্রথম শর্তে এস ওয়ান বাড়তি চলক, দ্বিতীয় শর্তে দেখেন দ্বিতীয় শর্তে এস টু কমতি চলক, এবং তৃতীয় শর্তে দেখেন তৃতীয় শর্তে এস থ্রি কমতি চলক নিয়ে, দেখেন এস থ্রি কমতি চলক নিয়ে প্রমিত আকার তৈরি করে, দেখেন প্রমিত আকার তৈরি করি, দেখেন প্রমিত আকার তৈরি করি। দেখেন তো আমরা এখানে কিন্তু এগুলো পড়ছিলাম যে লেস দ্যান ইকুয়াল থাকলে কি করতে হয়, বাড়তি চলক কমতি চলকটা যোগ করতে হয়। লেস দ্যান ইকুয়াল থাকে, দেখেন লেস দ্যান ইকুয়াল থাকলে আমাদের কমতি চলকটা যোগ করতে হয়। এখানে দেখেন আমাদের যেহেতু 2 নম্বর সমীকরণ, 2 নম্বর অসমতা লেস দ্যান, 3 নম্বর সমতায় লেস দ্যান, তো আমরা এখানে লিখছি দেখেন দ্বিতীয় শর্তে এস টু কমতি চলক, তৃতীয় শর্তে এস থ্রি কমতি চলক,
নিয়ে প্রমিত আকার তৈরি করে, এবং প্রথমটা যেহেতু গ্রেটার দেন ইকুয়াল ছিল আমাদের S1 টা বাড়তি চলক নিয়েছিলাম। এবার দেখেন এবার কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমিত আকারটা তৈরি করতে হবে, যেটা হলো আমাদের এখানে বলছে যে গরিষ্ঠকরণ করো। দেখেন এখানে বলছে আমাদের যে গরিষ্ঠকরণ, একটু ভালো করে দেখেন, আমাদের বলছে গরিষ্ঠকরণ। তাহলে এখানে দেওয়া আছে গরিষ্ঠকরণ z সমান সমান -3x1 -2x2। এবার দেখেন দেখেন -3x1, আর দেখেন এই যে আমরা এখানে লিখলাম না যে x2 সমান সমান 3 - x2 ড্যাশ, এই সমীকরণটা অর্থাৎ এই যে অসমতাগুলোতে যেখানে যেখানে x2 আছে প্রতিটা x2 এর জায়গায় কিন্তু আমাদের এই 3 - x2 ড্যাশটা লিখতে হবে। তো দেখেন আমরা এখানে লিখবো যে 3 - x2 ড্যাশ, কারণ আমরা ওই x2, দেখেন এখানে তো আমাদের x2 আছে, ওই x2 এর জায়গায় তো আমরা ধরে নিলাম যে 3 - x2 ড্যাশ, তো এখানে আমাদের লিখতে হবে যে 3 - x2 ড্যাশ। এবার দেখেন আমরা কি লিখবো, প্লাস আমরা যে তিনটা চলক নিলাম না, কমতি চলক বাড়তি চলক মোট তিনটা নিয়েছি, S1 S2 S3, ওই চলকগুলো এখানে আমাদের লিখে দিতে হবে, যাদের সহগগুলো আমাদের শূন্য ধরবো, অর্থাৎ 0s1 প্লাস 0s2 প্লাস 0s3। তো দেখেন এটা হলো আমাদের উদ্দেশ্য ফাংশনটা লিখলাম। তাহলে উদ্দেশ্য ফাংশন আমাদের দেওয়া ছিল -3x1 -2x2, তাহলে আমরা লিখলাম -3x1 এবং -2 ইন্টু, যেহেতু x2 এর মানটা আমরা ধরে নিয়েছি 3 - x2 ড্যাশ। কেন ধরে নিয়েছি? কারণ আমাদের দেখেন x2 is less than equal to, এই শর্ত দেওয়া ছিল, এই যে এই শর্তটা, দেখেন এই শর্তটা যেহেতু দেওয়া ছিল, এই শর্ত অনুসারে আমরা লিখলাম যে x2 এর জায়গায় 3 - x2 ড্যাশ। তো আমরা এই সমীকরণ তৈরি করার সময় যতগুলো অসমতা আছে, ওই অসমতাগুলোতে যেখানে যেখানে x2 আছে প্রতিটা জায়গায় আমরা লিখবো 3 - x2 ড্যাশ। দেন আমাদের তিনটা চলক নতুন করে নিয়ে আসছি, সেই তিনটা চলক এখানে লিখছি। এবার দেখেন তাহলে শর্তগুলো কি হচ্ছে একটু দেখেন। দেখেন শর্ত সমূহ হচ্ছে, আচ্ছা দেখেন প্রথম শর্তটা হচ্ছে এখানে আছে x1, ভালো করে দেখেন x1 প্লাস x2, তাই x2 এর জায়গায় দেখেন আমরা ধরে নিয়েছি যে 3 - x2 ড্যাশ, তাহলে আমরা এখানে লিখবো যে 3 - x2 ড্যাশ। তাহলে আমরা লিখলাম x1 x2 এর জায়গায় যেহেতু আমরা প্রথমে ধরে নিয়েছি 3 - x2 ড্যাশ, সেহেতু আমরা লিখবো 3 - x2 ড্যাশ। দেন এবার দেখেন আমরা জানি যে গ্রেটার দেন ইকুয়াল থাকলে যে আমরা যে বাড়তি চলক ধরতে হয়, গ্রেটার দেন ইকুয়াল থাকলে বাড়তি চলক ধরতে হয়। তাহলে বাড়তি চলক আমাদের কি করতে হবে, বাড়তি চলক আমাদের বিয়োগ করতে হয়। দেখেন আমরা লিখেছিলাম যে গ্রেটার দেন ইকুয়াল থাকলে বাড়তি চলকটা বিয়োগ করতে হয়। তাহলে দেখেন এই যে বাড়তি চলকটা আমরা বিয়োগ করে দিলাম, বাড়তি চলকটা বিয়োগ করে দিলাম সমান আমাদের যে ধ্রুবকটা আছে 1, সেই ধ্রুবকটা হলো 1। দেখেন ধ্রুবকটা কিন্তু আমাদের পজিটিভ আছে, যেহেতু পজিটিভ আছে সেহেতু 1টা 1ই থাকবে, আর নেগেটিভ যদি থাকতো তাহলে আমাদের ওটাকে আবার পজিটিভ করা লাগতো। তো দেখেন এইটা আসলো। তো এটা আপনারা লিখতে পারেন। আবার যদি মনে করেন যে আমরা তো তিনটা চলক ধরছি, যে s1 s2 s3, তো এখানে দেখেন প্রথমটার ক্ষেত্রে তো আমাদের s1 টার কাজ, s2 3 এর কাজ নাই, তো আমরা এটাও লিখতে পারি যে 0s2 প্লাস 0s3 ইকুয়াল 1। আপনারা এটাও লিখতে পারেন, বা আপনারা যদি মনে করেন না 0s2 0s3 লিখবো না তাহলে হবে। এবার দেখেন 2 নম্বর অসমতাটাই কি বলছে, 2 নম্বর অসমতাটাই বলছে x1 প্লাস x2 বলতে কি বোঝায় আমরা লিখে নিয়েছি, যে ধরি x2 সমান 3 - x2 ড্যাশ, তাহলে আমরা এখানে লিখে দিব যে 3 - x2 ড্যাশ। এবার দেখেন ইজ লেস দ্যান ইকুয়াল 7, আমরা জানি লেস দ্যান ইকুয়াল 7 হলে, লেস দ্যান ইকুয়াল, দেখেন আমরা আগেই পড়েছি যে লেস দ্যান ইকুয়াল 7 হলে, লেস দ্যান ইকুয়াল 7 হলে ওই কমতি চলকটা যোগ করতে হয়। তাহলে প্রথমটার ক্ষেত্রে তো আমরা s1 টা ধরছি, তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা s2 ধরবো। তাহলে দেখেন ওই কমতি চলকটা, দেখেন আমরা ওই কমতি চলকটা যোগ করে দিব। তাহলে কমতি চলকটা যোগ করে দেওয়ার পরে আমাদের যে ধ্রুবকটা আছে সেই ধ্রুবকটা লিখবো। দেখেন যে ধ্রুবকটা আছে সেই ধ্রুবকটা লিখবো। আপনারা যদি এখানে মনে করতেন যে এইটা লিখবো তাহলে হবে, বা আপনারা যদি মনে করেন না আমরা এখানে লিখবো যে 0s1, অর্থাৎ s1 এর তো এখানে কোনো কাজ নাই, প্লাস s2 এর কাজ আছে, প্লাস 0s3 ইকুয়াল 7, আপনারা যদি মনে করেন এইটা লিখবেন তাহলে কিন্তু হবে। আপনারা যে কোনো একটা লিখবেন, অর্থাৎ হয় শুধু s2 লিখবেন, আদারওয়াইজ এইটুকুর সাথে, দেখেন এইটুকুর সাথে এইটাও লিখতে পারেন। তো আপনারা শুধু এইটা লেখাই বেটার হবে। দেখেন শুধু এইটা লেখেন, এইটা লেখাই বেটার হবে, শুধু এইটুকু লেখেন। দেখেন শুধু আপনারা এইটা লেখেন, এটাই বেটার হবে। এবার দেখেন আরেকটা কি বলছে, আরেকটা যে অসমতা আছে সেটাই কি বললো, আরেকটা অসমতাটাই বললো যে x1 প্লাস 2x3 ইজ লেস দেন ইকুয়াল 3। দেখেন তাহলে আমাদের আছে x1 প্লাস 2x3, দেখেন এখানে কিন্তু আমাদের x2 নাই, আমাদের এই অসমতাটা x2 নাই, যেহেতু x2 নাই তাহলে কিন্তু আমাদের এই x2 টা আর কাজে লাগবে না।
এখন আমাদের বলছে x3, তাহলে x3 এর জায়গায় দেখেন আমরা ধরে নিয়েছিলাম যে x3 ইকুয়াল x3 ড্যাশ মাইনাস x3 ডাবল ড্যাশ। তো আমরা কেন ধরেছিলাম সেটা কিন্তু আমরা আগেই দেখেছি, প্রথমেই দেখেছি যে যদি কখনো xi ইজ লেস দ্যান ইকুয়াল d থাকে তাহলে কিন্তু আমাদের ওই xi এর জায়গায় d মাইনাস xi ড্যাশটা লিখতে হয়। তাহলে এখানে আমরা লিখবো x3 এর জায়গায়, তাহলে এখানে দেখেন 2 আছে, দেখেন এখানে আমাদের 2 আছে এবং x3 এর জায়গায় লিখবো আমরা x3 ড্যাশ মাইনাস x3 ডাবল ড্যাশ। এবার দেখেন ইজ লেস দ্যান ইকুয়াল 3 আছে, আমরা জানি লেস দ্যান ইকুয়াল থাকলে আমাদের কমতি চলকটা যোগ করতে হয়, তাহলে কমতি চলক প্রথমটার ক্ষেত্রে s1, তারপর এটা s2, এবার তো আমরা ধরবো s3। দেখেন s3 ইকুয়াল, দেখেন s3 ইকুয়াল এখানে হচ্ছে 3, এখানে 3 আছে 3। তাহলে এবার দেখেন আমরা যেই চলকগুলো এখানে নিয়েছি এটা হলো x1, দেখেন আমাদের আছে এখানে x2 ড্যাশ, দেখেন এখানে আছে আমাদের s3 ড্যাশ, এখানে দেখেন আছে x3 ডাবল ড্যাশ। এবার দেখেন এখানে আছে s1, এখানে আছে s2, এখানে আছে s3 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0। এটাই হলো আমাদের নির্ণেয় বা আমাদের যে কাঙ্ক্ষিত প্রমিত আকার বা স্ট্যান্ডার্ড ফর্ম বা আদর্শ আকার, এটা হলো আমাদের সে আদর্শ ফর্ম। তো দেখেন আপনারা এটাই কিন্তু আমাদের মূলত অ্যান্সার। তো আপনারা দেখেন অঙ্কটা একদমই সোজা, আপনারা একটু চেষ্টা করলেই পারবেন। আচ্ছা আপনারা এখানে এই যে এখানে আমরা লিখছি x1, এখানে লিখছি s2, এখানে লিখছি s3। আপনারা যদি মনে করেন যে এখানে তো s1 আছে, s2 3 তো কাজ নাই, তো ওখানে আপনারা লিখতে পারেন যে 0 ইনটু s2। আমরা প্রথমে যেটা দেখালাম আপনাদের যে এর সাথে আপনারা অ্যাড করে লিখতে পারেন 0s2 প্লাস 0s3, এটা লিখতে পারেন। এটার ক্ষেত্রে যদি s2 এর কাজ আছে, s1 আর 3 এর কাজ নাই, তাহলে আপনারা এটার সাথে যোগ করে লিখতে পারেন 0 ইনটু s1, অর্থাৎ এই যে এটার কথা বলছি 0 ইনটু s1 প্লাস 0 ইনটু s3। আপনারা এইটার সাথে অ্যাড করতে পারেন 0s1 প্লাস 0s2, অর্থাৎ এই বাম দিকে এইগুলো লেখার পরে ইকুয়াল 3 ইকুয়াল 7, এটার ক্ষেত্রে ইকুয়াল, আপনারা এটা লিখলে হবে বা এইটুকু করলেও হবে, এটা আপনাদের নিজস্ব অপশনাল বিষয় এটাই। তো দেখেন, তো আমরা বুঝতে পারলাম যে কিভাবে কোনো লিনিয়ার প্রবলেমকে কিভাবে আদর্শ বা প্রমিত আকারে রূপান্তর করতে হয়। তো আমি আশাবাদী আপনারা এই অঙ্কটা যদি একটু ভালো করে বোঝেন তো এই রিলেটেড বইয়ের যত অঙ্ক আছে প্রতিটা অঙ্কই করতে পারবেন। আর এই অঙ্কগুলো আপনাদের একটু ভালো করে দেখতে হবে, কারণ এই লিনিয়ার প্রোগ্রামিং বইয়ের অধিকাংশ অধ্যায়েই এই টপিকগুলো আমাদের প্রয়োজন হবে। এই টপিকগুলো না বুঝলে আমরা ওই অঙ্কগুলো করতে পারবো না। সো সকলের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ধন্যবাদ।